তবে যেটা আনিস আলমগীর যেটা বলেছেন যে আজকের গ্যাদারিংটা তো একটা এক্সট্রা অর্ডিনারি গ্যাদারিং ছিল এবং এটা একটা নির্বাচনের আগে একটা শোডাউন ছিল। জামাত ৫৪ বাংলাদেশের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে কখনো সমাবেশ করেনি। এটা তারা একটা মুক্ত পরিবেশে বাধাহীনভাবে, বরং বলা যায় যে সরকারি সহযোগিতায়, আমি বলবো যে সরকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নর্মাল থাকা কিংবা রোড কমিউনিকেশন এগুলো সব ক্ষেত্রে, ইভেন ট্রেন দিয়েও, পয়সা দিয়ে ট্রেন নিয়েছে, কিন্তু এটাও একটা এক্সেপশনাল ঘটনা যে বিরোধী দলে থেকে ট্রেন ভাড়া করে লোকজন নিয়ে আসা। তো এই সব জিনিস যেটা, যে এটা জামাত আজকে একটা এক্সট্রাঅর্ডিনারি শোডাউনের, নির্বাচনী শোডাউনই আমি বলবো ইন আদার সেন্স, এটা সুযোগ পেয়েছে। এই সুযোগকে তারা বিভিন্নভাবেই কাজে লাগাতে পারতো। আপনি যেটা বলছেন যে সেইটাও হয়তো তারা কাজে লাগিয়ে আজকে আরও কিছু এক্সট্রা গেইন হয়তো নিতে পারতো, যেহেতু তারা মনে করছে এখন নির্বাচন, আগামী নির্বাচনে তারা একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে এই মুহূর্তে অবস্থান করছে এবং এটা যদি বিএনপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তাহলে হয়তো নির্বাচনটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে বলে মনে হচ্ছে। তো এইরকম একটা পর্যায়ে যখন দলের নেতারা ভাবছেন, চিন্তা করছেন কিংবা কার্যক্রম চালাচ্ছেন, সেখানে তারা সবগুলা গেইনই নিতে পারতেন। এখানে একটা সুযোগ তারা হয়তো হাতছাড়া করছেন, যেটা করলে হয়তো বা, আমি জানি না এটা, কিন্তু তারাই এটা সঠিক উত্তর দিতে পারবেন। হয়তো আপনি দেখেছেন এটা, ওই যে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের নেতা যিনি, উনি এটার আর একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের দাবি দেওয়ার মধ্যে পিআর পদ্ধতির এটা অন্যতম একটা দাবি এবং এই সমাবেশটা আমরা এই দাবিতে করছি। তো বিএনপি এটা সরাসরি এটার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে, এই কারণে তাদেরকে এখানে দাওয়াত করে আমরা বিব্রত করতে চাইনি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে দাবি থাকতেই পারে একটা দলের, এটা দাওয়াত দিলে কি হতো, আমার কাছে ঠিক বোধগম্য হয়নি যে এই দাওয়াত দেওয়া কিংবা দাওয়াত গ্রহণ করা না করা। তারা নাকি আলোচনাও করেছেন, আমরা শুনেছি যে আবার টেলিফোন কথা বলেছিলেন, দুই পক্ষই অ্যাগ্রিড হয়েছে যে না ঠিক আছে, এটা দিয়ে বিব্রত হওয়ার দরকার নেই, একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা হয়েছে, দাওয়াত না দেওয়া এবং না যাওয়া। তো এটা দিলে যে এমন কিছু হয়ে যেত, দাবি তো থাকতেই পারে। হ্যাঁ, তো আমি বলবো যে শেষমেশ তো দেখলাম আমরা বিএনপি মহাসচিব, তো মানুষ চিন্তা করে একরকম হয় আর একরকম। কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখেছি পারস্পরিক যে আক্রমণ, ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যাচ্ছে এবং এগুলা রাজনৈতিক পরিস্থিতিটাকেই বন্ডল করে দিচ্ছে, যেমনটি আজকে কক্সবাজারে ঘটছে। আমি মনে করি কোনো অবস্থাতেই এই এনসিপির নেতাদের এই ভাষা, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করা ঠিক হয়নি। এর আগেও আমরা দেখেছি, জামাতের ক্ষেত্রে বলেন, জামাতের কিছু নেতা করেছেন, বিএনপির কিছু নেতা করেছেন, জামাতের নেতাদের আক্রমণ করেছেন। এইটা করতে করতে হয় কি, একটা সময় এসে এই রাজনৈতিক পরিবেশটাই উত্তপ্ত হয়ে উঠছে এই পারস্পরিক আক্রমণের কারণে। সো আমার মনে হয় আপনারা কর্মসূচি দেন, সুনির্দিষ্ট প্রোগ্রাম দেন এবং আপনাদের এজেন্ডা তুলে ধরেন, তাতে তো কোনো আপত্তি নেই, কথা বলেন, সামগ্রিকভাবে বলেন আপনি, কিন্তু এইভাবে আক্রমণাত্মক কথাবার্তাগুলা খুব বেশি বেশি হচ্ছে। আমি সর্বক্ষেত্রে ওনার সাথে একমত হতে পারছি না, কারণ গোপালগঞ্জে এনসিপির নেতারা পৌঁছার আগেই তারা পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে, ইউএন এর উপর আক্রমণ করেছে, মানে পৌঁছার আগে। পৌঁছার পরে তারা এই আক্রমণগুলো যখন হয়েছে, তারা যখন ঢুকছিল গাড়ি বহন নিয়ে, তখনও তাদের গাড়িতে ঢিল মারা হয়েছে, আক্রমণ করা হয়েছে এবং আগ থেকে পরিকল্পনা করেই এটা করা হয়েছে। আমরা দেখেছি এর আগে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মিটিং করে, তারপরে ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন এর আগের দিন তাদের মধ্যে ডিজিটালি কনফারেন্স করে এগুলো বলেছেন। সো এটা একটা পরিকল্পিত আক্রমণ যে এই গোপালগঞ্জে আমরা এনসিপিতে ঢুকতে